আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, একুশে রাতে খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনা করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা গণ অভ্যুত্থানে আমরা দেখেছি সবাই সাক্ষী, নারী এবং পুরুষেরা, ছাত্র বলতে নারী শিক্ষার্থীরা, পুরুষ শিক্ষার্থীরা, তারা সবাই কাঁধে কাঁধ মিলে তারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এবং অবশ্যই সবার সম্মিলিত প্রচেষ্টা অভ্যুত্থান সফল হয়েছিল 5ই আগস্ট। কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি নারীরা আড়ালে চলে যাচ্ছেন। হয়তো দুই একজন কেউ সামনের সারিতে আছেন। কেন এমনটা ঘটছে এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির মুখপাত্র উমামা ফাতেমা, রয়েছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে আসবো, তার আগে একটু উমামা ফাতেমা, এই বিষয়ে একটি অনুষ্ঠানে প্রেস ক্লাবে আপনি মন্তব্য করেছেন, নিজেও বলেছেন যে নারীদেরকে আর সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না এবং নারীরা আড়ালে চলে যাচ্ছেন। আপনার কাছ থেকে শুনতে চাই কারণগুলো এবং ব্যাখ্যাটি কি। নারীরা এমনিতে আমাদের যে সোসাইটি সেটা তো আসলে একটা পুরুষ মেল ডমিনেটেড সোসাইটি। আমাদের যে কোনো নতুন জায়গায় যদি মানে স্থান করে নিতে হয়, নিজের একটা স্পেস করে নিতে হয়, তাহলে শুধুমাত্র পাওয়ারের সাথে যে আমাদের লড়াই করতে হয় তা না, নিজের নারী সত্তার সাথেও কিন্তু একটা লড়াইয়ের মধ্যে থাকতে হয়। সবসময় কিন্তু একটা পুরুষের সাথেও আমার লড়াই করতে হচ্ছে আর আমার পাওয়ারের সাথেও লড়াই করতে হচ্ছে। তো এই যে একটা লড়াই, এটা কিন্তু অভ্যুত্থানকালীন সময়ে এটা এতটা দৃশ্যমান হয়নি, বাট ওই সময় এটা দরকারই ছিল না, কারণ কেউ আসলে নারী বা পুরুষ হিসেবে আন্দোলনে আসেনি। সবাই যার যার আরেকজন মানুষের প্রতি সহানুভূতি থেকে, যখন রাস্তায় পাখির মতো গুলি করে মানুষ মারা হচ্ছে, ওই সহানুভূতি থেকে কিন্তু মানুষ রাস্তায় নেমেছিল এবং খুবই স্বতঃস্ফূর্তভাবে তার নিজের তাড়না থেকে। কিন্তু অভ্যুত্থান যখন আসলে তার সমাপ্তি টানলো 5 আগস্ট, তার পরবর্তী সময়ে কিন্তু কোশ্চেনটা আসলে পাওয়ারের কোশ্চেন। তখন কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু একটা মেয়ের পক্ষে, সে যেহেতু এই পলিটিক্যাল সার্কেলগুলোর মধ্যে ওভাবে বিলং করে না, তার নারীর পক্ষে কিন্তু ওখানে জায়গা করে নেওয়া, নতুনভাবে যে বিষয়গুলোকে বুঝে ইমিডিয়েটলি একটা কুইক অ্যাকশনে যাওয়া, এটা কিন্তু তার পক্ষে তুলনামূলক কঠিন। তাই আমি দেখেছি যে সারা বাংলাদেশ জুড়ে ঘটনাগুলো ঘটেছে, যে বিভিন্ন জেলা পর্যায়ে যে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, তারা 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন সার্কেলে সবাই ভাগ হয়ে গেছে এবং ওই যে নারীরা যারা আসলে কোনো সার্কেলের পার্ট ছিল না, তারা নানানভাবে আসলে এই সার্কেলগুলোর মধ্যে নিজেদেরকে আর খুঁজে পাচ্ছে না। এবং এটাই মূলত আমি মনে করি যে একটা প্রধান সমস্যা। খুঁজে পাচ্ছে না, তারা নিজ থেকে আড়াল হয়ে যাচ্ছে নাকি তাদেরকে আড়াল করে এটা দেয়া আসলে হচ্ছে রেসিপ্রোকাল। এই সম্পর্কটা আসলে রেসিপ্রোকাল দেখেছি, কারণ একটা মেয়ের মধ্যে কিন্তু নানান ধরনের ভয় থাকে। আর অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি দেখেছি, আমরা সবাই দেখেছি যে ফেসবুকে যেভাবে আসলে নারীদেরকে হেনস্থা করা হয়েছে। তারপর আমার নিজের পরিবার, আমার আব্বা আম্মা তো আসলে আমাকে সবসময় মানা করে যে তুমি কেন প্রোগ্রামে যাও, এসব জায়গায় কেন যাচ্ছ। তো যে কোনো মেয়েদের দেখা যাচ্ছে তাদের পরিবারের বিরুদ্ধে গিয়ে ওই সময় আন্দোলন করেছিল এবং আন্দোলন পরবর্তী সময়ে যখন দেখছে যে বাইরের যে পরিবেশটা সেটা আর আগের মতো ফ্রেন্ডলি না, কিছুটা হস্টাইল পরিবেশ, একই সাথে তার জন্য এই জায়গায় শুধু যাওয়ার থেকে এই পলিটিক্যাল স্ফিয়ারগুলো, পলিটিক্যাল সার্কেলগুলোতে যাওয়ার থেকে তার ক্লাসে ফিরে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে মেশা, এটা মাচ মোর কমফোর্টেবল। মূলত সমস্যা হচ্ছে কমফোর্টের ব্যাপার, যে এই সার্কেলগুলো কোনোটাই কিন্তু আর আগের মতো কমফোর্টেবল নেই। হোস্টেল পরিবেশের কথা বলছেন, এটা কি পরিবার মনে করছে নাকি আপনারা নিজেরা ফিল করছেন এটা যে পরিবেশ আর আগের মতো নেই? এটা তো অবশ্যই পরিবেশটা আর আগের মতো নেই মেয়েদের জন্য। আগের মতো বিষয়টা এরকম না যে 5 আগস্টের আগে খুব স্বর্গরাজ্যের মধ্যে ছিলাম। মানে আন্দোলনের সময় আমাদের বেশিরভাগ স্টুডেন্ট, ছেলে মেয়ে নির্বিশেষে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু জীবনের প্রথমবারের মতো তারা মিছিল করেছে, প্রথমবারের মতো তারা ঢিল ছুঁড়েছে, লাঠি নিয়ে রাস্তায় নেমেছে, বুলেটের সামনে দাঁড়িয়েছে। এটা কিন্তু আমাদের কারোর এক্সপিরিয়েন্সটা ছিল না। এবং এইটা কিন্তু একদম আলটিমেট ব্যাপার। মানে আমরা যারা পলিটিক্স করি বা আমরা পলিটিক্যাল খোঁজখবর রাখি, এগুলো কিন্তু খুবই
মানে পরের ব্যাপার, এটার আগে অনেক স্টেজ আসলে পার করতে হয়, অনেক সংগ্রামের স্টেজ পার করার পরে কিন্তু এগুলো এন্ডিওর করার একটা মানসিক সক্ষমতা তৈরি হয়। কিন্তু আমাদের যারা ছেলেমেয়েরা আছে তারা কিন্তু খুব কম বয়সে, মাত্র 15 বছর 20 বছর বয়সে কিন্তু বুলেটের সামনে দাঁড়িয়েছে। এবং এই যে একটা প্রতিরোধ, এই প্রতিরোধ কিন্তু আপনাকে আগের মতো মানিয়ে নেওয়া, আগের মতো মেনে নেওয়ার যে কালচারটা, এটা কিন্তু অনেকখানি ভেঙে ফেলছে। তো মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের রেজিস্ট্যান্স আছে যে আমি এইসব কেন মেনে নিব, আমার এইসবে কেন যেতে হবে। আমি আসবো আপনার কাছে, আমার অবশ্য আরো অনেক কিছু জানার আছে আপনার কাছে। বেস্ট অফ ওয়াদ। উমা ফাতেমা যে কথাগুলো বলছেন খুবই সিগনিফিক্যান্ট এবং খুবই অ্যালার্মিং। আমি এই কথা বলছি অন্তত শুধু আন্দোলনের ক্ষেত্রে যদি আমি বিষয়টা এভাবে নিয়ে আসি, এমনি অনেক আগে থেকে তো অবশ্যই পুরুষতান্ত্রিক সমাজে আমরা বাস করছি এখনো পর্যন্ত, একথা স্বীকার করতে হয়তো নারীরা অনেকখানি এগিয়েছে তাদের সংগ্রামের মাধ্যমে। কিন্তু যদি আমি আন্দোলনটাকেই সামনে নিয়ে আসি, অর্থাৎ তখন তারা অনিরাপদ বোধ করেনি, সবাইকে সহযোগিতা করেছে, অর্থাৎ সেখানে কি স্বার্থের একটি জায়গা ছিল এবং স্বার্থ উদ্ধার হয়ে গেছে, এখন তারা পরিবেশটাকে হোস্টাইল মনে করছে, বিষয়টি কিরকম? ধন্যবাদ। আসলে বিষয় অনেকগুলো। একটা হচ্ছে যে বাংলাদেশ অংশ যদি বাদও দেই, আমরা যারা পশ্চিমে লম্বা সময় ছিলাম, পশ্চিমে কি আসলে মেয়েরা খুব বেশি পলিটিক্সে ইনভলভ মনে হয়নি আমার কাছে আর কি। ঠিক আছে, অবশ্যই আমি আপনার সেখানে তো নিরাপত্তার প্রশ্ন নাই, সেখানে আর্থ সামাজিক যে বাস্তবতাগুলো আছে, যে আমার পরিবার কিভাবে বিষয়টাকে দেখবে, অথবা আমার বিয়ে হওয়ার প্রসপেক্ট নষ্ট হয়ে যাচ্ছে কিনা, যে সকল গুড গার্ল ব্যাড গার্লের যে ডেফিনেশন আছে বাংলাদেশে কালচারে, এমন তো বাস্তবতাগুলো ওখানে নাই। কিন্তু সেখানে কি মেয়েরা খুব বেশি পলিটিক্স করছে, সোশ্যাল অ্যাক্টিভিজম করছে? আমার কাছে তো মনে হয়নি এখনো। ছোট করে শুনি আপনার কাছ থেকে। এটার একটা মানে একটা বায়োলজিক্যাল অ্যাসপেক্ট আছে কিনা সেটা মানে আরো, অথবা কোনো সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট যদি এটা নিয়ে ভালো বলতে পারেন, যারা দেহতত্ত্ব মন ব্রেন নিয়ে কাজ করেন, যে সার্টেন জিনিসের প্রতি, যেমন এটা ছেলেদের মধ্যেও দেখবেন যে কোনো ছেলে আছে দেখবেন যে গান গাইতে পছন্দ করে, কেউ আছে ক্রিকেট খেলতে পছন্দ করে, কেউ আছে জিমে যাবে, জিমে গিয়ে তার শরীরটাকে একদম মোটা তাজা করবে। মানুষের একটা আগ্রহের জায়গা আছে, সেখানে বায়োলজিক্যাল কিছু ডিফারেন্স এবং ইন্টারেস্টের একটা জায়গা আছে, এবং এই জায়গা থাকার ভিতরে আমি কোনো সমস্যা দেখি না, এটা অ্যাবসলিউটলি ফাইন। তো সেইটার একটা বাস্তবতা আমি দেখেছি গ্লোবালি, কিন্তু মেয়েদের পলিটিক্সের প্রতি আগ্রহ খুব বেশি তা মনে হয়নি। তো সেই জায়গাতে আপনি দেখেন আমেরিকার ইলেকশন দেখেন, রিসেন্টলি কামালা হ্যারিসের ব্যাপারে যে আশঙ্কাটা আসছে যে উনি কেন জিতলেন না, অথবা তার থেকে আরও বেশি প্রমিনেন্ট মহিলা ছিলেন হিলারি ক্লিন্টন, তিনিও আপনার ইলেকশনে জেতেন নাই, যদিও পপুলার ভোট ট্রাম্পের থেকে তখন উনি বেশি পেয়েছিলেন। আবার ট্রাম্পের মতো একটা প্রচণ্ড বর্ণবাদী মানুষকে এতগুলো মানুষ ভোট দিয়েছে, 7 কোটির বেশি মানুষ ভোট দিয়েছে। তো সেই জায়গাগুলোতে যে সোশ্যালি একটা গ্লোবাল ফেনোমেনন আছে আর কি, এবং এই ফেনোমেনা থেকে আমরা সিম্পলি চোখ বন্ধ করে থাকার মধ্য দিয়েই কিন্তু আমরা একটা কারেক্ট পলিটিক্যাল কারেক্টনেসের জায়গায় যেতে পারবো না। আবার এটাও তো সত্য, বাংলাদেশে 2 জন মহিলা প্রধানমন্ত্রী ছিল প্রায় 30 বছর ধরে, ভালো খারাপ মিলায়ে। এখন আসলে এই 2 জন মহিলা প্রধানমন্ত্রী কি মহিলাদেরকে রিপ্রেজেন্ট করতেন, না যার যার পুরুষ বাবা এবং স্বামীকে রিপ্রেজেন্ট করতেন? এটা একটা তর্ক আছে। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে ওভারঅল মেয়েদের হয়তো রিলেটিভ পার্টিসিপেশন বেশি ছিল আন্দোলনে, কিন্তু ওম একটা রাইট জিনিস বলেছে যে একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে গিয়ে রাজনৈতিক কর্মী হওয়া, এটা কিন্তু একটা লম্বা পথ। যে একটা ছোট্ট দাবি আসছে, আমি এটা আমার স্বার্থের সাথে জড়িত, আমার চাকরি বাকরি, আমার ফিউচার কেরিয়ার, আকাঙ্ক্ষা, স্বপ্ন, আমার ফ্যামিলিতে সোসাইটিতে স্ট্যাটাস, আমার চাকরির বিয়ের পসিবিলিটি বেড়ে যাওয়া, এর প্রত্যেকটা আইটেম আছে এখানে, আইটেমাইজ রিয়েলিটি আছে। এই রিয়েলিটিগুলোকে বিবেচনা করে সে বোধ করেছে যে এটার সাথে আমি জড়িত ব্যক্তিগতভাবে, এবং এটা তো একসময় একটা নন পলিটিক্যাল ছিল। সবাই বোধ করেছে যে ওয়েল, এটা তো আমি সরাসরি কনফ্রন্টেশনাল কোনো পলিটিক্সে যাচ্ছি না, তাহলে আমি নিরাপদ, আমি আমার চাকরির দাবি নিয়ে যাচ্ছি। ফ্যামিলিও বোধ করছে হ্যাঁ চাকরি বাকরির জন্য আন্দোলন করছে, ঠিক আছে এটা। তো সেই জায়গাটাতেও একটা ভায়োলেন্ট ক্লাশের দিকে চলে গেছে গ্র্যাজুয়ালি, এবং ক্লাসে যাওয়ার পরে যেটা হয়েছে 19 জুলাইয়ের কথা আপনাদের মনে থাকবার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের গায়ে যে হাত দিল, এটা কিন্তু একটা হিস্টোরিক টার্নিং পয়েন্ট ছিল। এই আন্দোলনটা টার্ন করবার আবু সাঈদের মৃত্যু এবং এটার যে আইকনিক পিকচারটা আসছে, গ্রাফিক পিকচার, সেটার পাশাপাশি যেটা এসছে সেটা হচ্ছে 19 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হেলমেট বাহিনীরা মেয়েদের গায়ে যে হাত তুলেছে, এবং 15 জুলাই 15 জুলাইতে। তো
তো সেইটা না, প্রতিবাদের পরে আরেকটা, তো 19 জুলাইতে একটা প্রোটেস্ট হয়েছিল আবু সাইদের মৃত্যুর পরে, ক্যাম্পাস ভ্যাকেট করে দিল যেদিন, তার ঠিক আগ মুহূর্তে সারাদিনে মিছিল, মিটিং, সমাবেশ। 17 জুলাই ছিল এটা, তো ওটা আবু সাইদের মৃত্যুর পরের ঘটনা। তো সেইটাতে মেয়েদেরকে উপরে যে গায়ে হাত তুলেছে সেটা কিন্তু সারা দেশবাসীকে নাড়া দিয়েছে। আমরা যারা স্টুডেন্ট পলিটিক্স করেছি আমাদের দেখবেন যে মেয়েরা কিন্তু পলিটিক্সের সামনে থাকে মিছিলে। দুই গ্রুপ মারামারি করলে কিন্তু দুই গ্রুপের মেয়েদেরকে পাশে সরায় দিয়ে তারপরে ছেলেরা মারামারি করে, কালচার কিন্তু তাই। দেখবেন যে মেয়েরাও মারামারি করে না, কারণ আছে, হ্যাঁ, মেয়েরাও মারামারি করে না, ছেলেরাও কোনো পক্ষের মেয়েকে অ্যাটাক করে না, তারা কিন্তু মারামারি করে কিন্তু ছেলেরা। তো এই যে কালচারাল রেসপেক্টের জায়গাটা কিন্তু ভায়োলেন্সের সময় আমাদের ছেলেরা মনে রাখে। সেখানে ওই দিনের মেয়েদের গায়ে হাত তোলাটা কিন্তু একটা হিস্টোরিক টার্নিং পয়েন্ট ছিল। তো তারপরে কি মেয়েরা কিন্তু মিছিল করা বন্ধ করে দিয়েছে তা না, কিন্তু প্রশ্ন হচ্ছে অধিকাংশ মেয়েরা কিন্তু ভ্যাকেট করার পরে হল ছেড়ে চলে গেছে, বাড়িতে চলে গেছে। সেখানে পরিবারে একটা বাড়তি চাপ, বাস্তবতা আছে। তো এই জন্য যে সার্টেনলি জুন জুলাই আগস্ট মিলে মেয়েদেরকে এবং ছেলেদেরকে, বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীকে পলিটিক্যাল করে ফেলেছে হাসিনার যদি অনেকগুলো অবদান বলেন না, তার ভিতর আমি বলবো যে একটা ফেসবুক জেনারেশন, একটা ফার্মের মুরগি জেনারেশনকে তিনি সাডেনলি রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে ভাবতে বাধ্য করেছেন। তো সেই জায়গাটাতে দেখতে হবে যে এইটার হাইটেন্ড মোমেন্টটা, ইমোশনটা যখন ডাউন হয়ে গেছে, তখন কিন্তু সবাই যার যার কমফোর্ট জোনে আবার ফিরে গেছে। ছেলেরাও যে ফিরে যায় নাই তা না, ছেলেরাও অধিকাংশ যার যার মতো করে চলে গেছে, তারা তো পলিটিক্সে নাই। তো এখন আমি একটু জানতে চাচ্ছি তাহলে সেই পরিবেশ এবং পরের পরিবেশ উমামারা তারা অনেকখানি তফাৎ দেখছে, পার্থক্য দেখছে, এখনকারটা স্টাইল মনে হচ্ছে, সেটা কেন মাত্র কয়েকদিনের ব্যবধানে? উমামা তো জুন জুলাইতে পলিটিক্যাল হয় নাই, এটা বুঝতে হবে। আজকে যাদেরকে আপনি মেয়েদেরকে এখনো পলিটিক্সের ফ্রন্টে দেখতে পাচ্ছেন, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক অথবা নাগরিক কমিটি হোক, তারা কিন্তু জুন জুলাইতে পলিটিক্যাল হয় নাই। তাদের পলিটিক্যাল হওয়ার প্রসেসটা কিন্তু আরো লম্বা, তাদের একটা পলিটিক্যাল জার্নি আছে। পলিটিক্যাল হয়ে ওঠার ওই জার্নিটা কিন্তু 3 সপ্তাহের জার্নি না। এইটা একটা হিউজ হাইটেন টেনশন ছিল, মোমেন্ট ছিল, এবং একটা প্রেস্টিজের প্রশ্ন চলে আসছে যে আমার ভাইকে মারলি কেন, আমার গায়ে হাত দিলি কেন, আমার বোনদেরকে মারলি কেন। এইটার একটা রিজলভ হয়ে গেছে, দ্বন্দ্ব চলে আসছে। বিষয়টা কি এরকম না? আমি সবার স্বার্থে দ্বন্দ্ব বলবো না, সবাই তো চাকরি করবে না। এটা হচ্ছে যে মনে করেছে যে আমি এটা টি-20 খেলার মতো, যে আপনার ওভার শেষ, খেলা শেষ হয়ে গেছে, এখন নারীরা বাড়ি যাও, সবাই যার যার, ছেলেরাও যার যার মতো করে বাড়িতে চলে গেছে। কথা বলছি আমি এখনকার বিষয়টা আনছি উদাহরণ হিসেবে, একেবারে রিসেন্ট। উমামা নিশ্চয়ই, সবারই সীমাবদ্ধতা আছে, নিশ্চয়ই তার পক্ষে সবকিছু খুলে বলা সম্ভব নয়। হোস্টাইল পরিবেশ তিনি ফিল করছেন বিধায় এটা বলছেন। নিশ্চয়ই এমন কিছু দেখেছেন, বা বাস্তবতাও তো আমরা দেখছি যে সব জায়গায় তো যে নারীরা অংশ নিয়েছিল তাদের আমরা টকশোতেও দেখা যাচ্ছে ঘুরে ফিরে 2-1 নারীকে পাচ্ছি, বা আমরা খোঁজার চেষ্টা করছি না। লাইমলাইটে যারা বক্তব্য দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যা ছিলেন, ঘুরে ফিরে কয়েকজন, এবং সব পুরুষরাই। এটি কি আমাদের মনস্তাত্ত্বিক বা মনোজাগতিক কোনো সংকীর্ণতা? না, সংকীর্ণতা আমি বলবো না, আমি তো এটা টোটাল একটা অ্যাজ এ হোল ন্যাশনাল সংকট আকারে দেখি, যে সমাজে কিন্তু রাজনীতি, রাষ্ট্রবিমুখ একটা সমাজে আমরা বাস করছি। আমাদের ছোটবেলা থেকে আমাদের বাবা মা, প্রতিবেশী, শিক্ষক সবাই কিন্তু বলেছে যে ভালো ছাত্রের ডেফিনেশন কি, খারাপ ছাত্রের ডেফিনেশন কি। রাজনীতি ভালো ছেলেমেয়েরা করে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি ছোটবেলা থেকে একটা জিনিসকে আমার প্রতি বিমুখ হিসাবে তৈরি করেছেন, যেই বিমুখতার সাথে ছেলেরা জড়িত, কিন্তু মেয়েদের এখানে কালচারাল এলিমেন্টসগুলো আরো বেশি যোগ হয়ে যায়। কারণ তার গুড গার্ল ব্যাড গার্লের ডেফিনেশন আছে সমাজে। তার বাবা মা বলছে যে তুমি এটা করতে পারবে না, তোমাকে আমরা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না, তুমি বক্তব্য দিচ্ছ, চিৎকার চেঁচামেচি করতেছো, সেই জায়গাটা আছে। বিষয়টা কি এরকম? আচ্ছা, এখানে মানে ভাই যেটা বলছেন সেটা তো একটা পোরশন, যেটা পারিবারিক এবং সামাজিক জায়গা থেকে। মেয়েরা তো আবার ওই জায়গাটা, ওই পরিস্থিতিটা ভেঙেও আসছে। ধরেন আমি 15 জুলাই যেদিন আমাদের উপর হামলা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওই ঘটনার পরের আফটারম্যাথটা বলতে পারি যে 17 জুলাই কিন্তু ছেলেরা সবাই হল ছেড়ে চলে যাচ্ছিল সকালবেলা, এবং দুপুর বিকাল হতে হতে মোটামুটি ছেলেদের হলপাড়ার হলগুলো মোটামুটি ভেকেন্ট, শুধুমাত্র মেয়েদের 5টা হল, আর এদিকে ছেলেদের যে 3টা, শহীদুল্লাহ হল, এফএইচ আর অমর একুশে, 3টা হল রীতিমতো একটা দুর্গের মতো দাঁড়ায়ছিল যে আমরা সরবো না। এবং আমার কাছে এখনো আমার মোবাইলে একটা ভিডিও আছে, ওটা আমি কোথাও আপলোড দিই নাই,
আমরা মেয়েরা 17 জুলাই দুপুর 2টার দিকে আমরা সুফিয়া কামাল হলের মেয়েরা দুই বিল্ডিং প্রত্যয় আর প্রত্যুত্তর মাঝখানের ইয়েতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছিলাম যে আমরা জীবন দিব, রক্ত দিব, জীবন দিব, হল ছাড়বো না। মানে এরকম খুবই, হ্যাঁ, আমরা বলছি আমরা হল ছাড়বো না। এবং আরো 4টা যে মেয়েদের হল ছিল সবাই বলছে তারা হল ছাড়বে না। এবং হলগুলোর পরিবেশ কিরকম ছিল আমি আপনাকে বলি, জায়গায় জায়গায় মেয়েদের সাথে তাদের ফ্যামিলির ঝগড়া হচ্ছে। আমার সাথে তো আমার আব্বা আম্মার চূড়ান্ত একদম ঝগড়া, রীতিমতো পারা যাচ্ছে না। আবার আমার পাশে আমার ফ্রেন্ড ছিল, তার বাসায় আবার কিছুটা আওয়ামী সেন্ট্রিক, তার ফ্যামিলি হচ্ছে রীতিমতো একটা ঝগড়াঝাটি। এবং আমরা ছিলাম খুব কমে, আর 200-250 হয়তো সব মিলাই ছিল, কিন্তু সবারই পরিবার খুবই উদ্বিগ্ন, বাসায় চলে যেতে বলতেছে, ঝগড়াঝাটি, কিন্তু মেয়েরা কেউ বাসায় যাবে না। এরকম তীব্র একটা প্রতিরোধ মেয়েদের মধ্যে যে তৈরি হয়েছিল, এটা তো তার একটা নিজস্ব একটা পলিটিক্যাল এজেন্সি ওই সময় তৈরি করছে এই পুরো অভ্যুত্থান জুড়ে। সেটা ভাইও বললো যে সবাইকে পলিটিক্যাল করে ফেলেছে। কিন্তু এই যে মেয়েরা, তারা তো তার যত হচ্ছে অন্দরমহলের শঙ্কাগুলো থাকে সবকিছুকে বাদ দিয়ে কিন্তু সে ওই সময় প্রতিরোধ হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এবং আমি কখনো আমার পরিবারের এতটা বিরুদ্ধে যাইনি, কখনো আমার আব্বা আম্মার এতটা অপোজ করিনি এই অভ্যুত্থানের সময়কালে। আমার যত জীবনে মানে স্টিল নাও পর্যন্ত যতটা তাদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। কিন্তু এই যে তার মানে কিন্তু ওই মেয়েগুলোর তো ইচ্ছা ছিল যে আচ্ছা তাহলে আমি কিভাবে রাষ্ট্রটার সাথে নির্মাণের সাথে যুক্ত হইতে পারি। যেদিন 5 তারিখ, তারপর 5 তারিখ যেদিন হচ্ছে যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন, তারপরে সবাই কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে লেগে পড়লো। তখন আমার হলের অনেক মেয়ের ছিল যারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের সাথে ছিল, কাজগুলোর সাথে ছিল। তারপর বন্যার্তদের যখন ত্রাণের বিষয় আসছে, তখনও হলের মেয়েরা, আমার সুফিয়া কামাল হলের মেয়েরা, ওরা ইয়েতে গিয়ে আপনার গুলিস্তানে গিয়ে টাকা তুলে ওরা টিএসসি থেকে জমা দিয়ে আসছে। তো এই বিষয়গুলো তো ছিল, সবাই যার যার জায়গা থেকে কিন্তু এগিয়ে আসছিল এবং সবারই একটা ইচ্ছা ছিল যে আমি এখানে আসলে যুক্ত হব। কিন্তু আলটিমেটলি এখানকার যে পলিটিক্যাল প্রসেস, এখানে যে ধরনের একটা সিলেকশন প্রসেস, আমি বলবো এখানে একটা সিলেকশন প্রসেস যে আসলে যারা মেয়েদের যে একটা বাইন্ডিংস, একটা মেয়ে তো রাতের 10টার পরে সে হল থেকে বের হতে পারে না, এটা হচ্ছে মিনিমাম কমন সেন্স, একদম মিনিমাম কমন সেন্স। আপনি যদি হচ্ছে যে রাত 10টার পরে আপনার যাবতীয় অ্যাক্টিভিটিস রাখেন এবং মেয়েদেরকে, একটা মেয়ে তো যুক্ত হতে পারবে না, রাত 1-1:30 বাজে তো আর মেয়ে আসতে পারবে না। এবং আপনি আপনার সকল পলিটিক্যাল প্রসেস এমনভাবে তৈরি করে রাখছেন যে একটা ছেলেই আলটিমেটলি এখানে যুক্ত হতে পারবে, মেয়ের পক্ষে আসলে এখানে যুক্ত হওয়া সম্ভব না। এবং এই পুরা প্রসেসটাই আসলে মেয়েদেরকে আস্তে 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 করে বিচ্ছিন্ন করে ফেলবে। আর একটা বিষয় ভাই যখন বলতেছিলেন, আমার কথা মাথায় আসলো যে মানে ইউরোপ আমেরিকার সাথে আমি আমার জীবনে যেটা ফেস করি সেটাই বলতে পারি। আমি তো আর বিদেশে যাইনি। যে মেয়েদের পলিটিক্যালি এলিয়েনেটেড হওয়ার একটা বড় রিজন আমি যেটা মনে করি যে মেয়েদের আসলে কোনো নিজস্ব পলিটিক্যাল আড্ডা নেই। মানে মেয়েদের আড্ডার পরিসরগুলো খুব ছোট, আড্ডার পরিসরগুলো ছোট হওয়ার কারণে তার নিজস্ব যে একটা স্বাধীন মতামত চর্চার জায়গা, এটা কিন্তু আসলে তেমন একটা নাই। আপনি যদি ক্যাম্পাসেও যাই বা আমি যদি অন্যান্য বা স্কুল কলেজ লেভেলেও দেখি, দেখা যায় কিন্তু এখানে আড্ডা দেওয়ার পরিসরগুলো খুব ছোট। আপনার পুরো ঢাকা শহরের মধ্যেও, ইভেন আমি চট্টগ্রামে ছিলাম, চট্টগ্রামেও আমি যখন দেখেছি যে এই যেভাবে যেসব প্লেসগুলো, ওপেন প্লেসগুলো আছে, এখানে কিন্তু মেয়েদের আড্ডা দেওয়ার জায়গা তেমন নাই। যেমন 2 নম্বর গেট শাটেল ট্রেনের পাশে যে স্পেসটা, সেখানে কিন্তু একটা মেয়েদের গ্রুপে সে ওখানে আড্ডা দিতে পারবে, এটা সে নিজেও ভাবতে পারে না। তার অনেক ওটা পরিবেশ তৈরি হয় নাই। তার মানে ছোটবেলা থেকে কিন্তু মেয়েদের আড্ডা দেওয়ার পরিসরগুলো খুবই ছোট থাকে। এবং পলিটিক্স নিয়ে আপনার আলাপ হওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আড্ডা। আড্ডা না হলে আপনি কিন্তু পলিটিক্স নিয়ে সাধারণত আলাপ করেন না, নিজের থেকে খুব বেশি ভাবার সুযোগটা কম থাকে। মানুষের সাথে যখন কথাবার্তা হয় তখন একটা ওপেন ডিসকাশনের বিষয়গুলো উঠে আসে। তো ওই পরিসরটা ছোট হওয়ার কারণে মেয়েরা কিন্তু আস্তে আস্তে এলিয়েনেট হয়ে পড়ে। এই এলিয়েনেশন প্রসেসটা কেন হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। এবং পুরা মানে ইভেন অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের যারা মেল সাবঅর্ডিনেট যারা আছেন তারা কি করছেন, তারা এমনভাবে পুরো প্রসেসটাকে ডিজাইন করছেন যাতে একটা মেয়ে অটোমেটিক্যালি সে বাদ পড়ে যায়, তাকে ডাকা না ডাকার প্রসঙ্গ আসবেই না। আমি একটা ছোট প্রশ্ন করে উত্তরটা নিয়ে আমি ফুয়াদের কাছে যাব। যেমন আপনাদের একটা প্রোগ্রাম হয়েছে, আপনাদের তো ইনভাইটেড ছিলেন গত শুক্রবার প্রেস ক্লাবে, সেখানে বলা হচ্ছে যে একজন নারী যোদ্ধা, তিনি সম্ভবত চট্টগ্রামের, তিনি বলছিলেন যে সুমায়া রিশু সম্ভবত আগে নারী পুরুষে কোনো ভেদাভেদ ছিল না, নারী পুরুষের ভেদাভেদ ছিল না বলতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, কিন্তু এখন অনেকে আছেন দখলদারিত্ব নিয়ে। আপনি তো ওই প্রোগ্রামে ছিলেন, এটি বলতে তিনি কি বুঝিয়েছেন দখলদারিত্ব নিয়ে?
আচ্ছা, ওই স্পেসিফিক পোর্শনটা তো আমি জানি না। আমি তার বক্তব্য আসলে ছিল এখানে। আসলে বিষয়টা কিরকম, তার সঙ্গে আপনি একমত যে এখন সবাই আছে দখলদারিত্ব নিয়ে, আগে সবাই একসাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। সবাই অবভিয়াসলি যেটা হয় যে একটা প্ল্যাটফর্ম তৈরি হইলে, যখন এখন একটা নতুন কমিটি দেওয়ার বিষয় আসছে, তখন কিন্তু যে এই প্রসেসটার মধ্যে সামনে চলে আসে কারা, যারা জোটবদ্ধ থাকে, এটা হচ্ছে যে মোটামুটি এখন পরিস্থিতি। এখন মেয়েদের পক্ষে তো জোটবদ্ধ হয়ে থাকাটা গুরুত্বপূর্ণ। ও হয় নিজস্ব একটা জোট তৈরি করতে হবে, নাহলে কোনো ছেলেদের জোটের সাথে যাইতে হবে। আর আপনি যে এটা বলেন যে আগে ভেদাভেদটা ছিল না, ভেদাভেদটা ছিল না কোন জায়গা থেকে? যে আমি যখন কবি সুফিয়া কামাল হল থেকে মিছিল নিয়ে যাচ্ছি, মানে আমি অ্যাজ এ ভলেন্টিয়ার, নট এ লিডারশিপ, আমরা সবাই কিন্তু ভলেন্টিয়ারলি এই মিছিল করে সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়েছি। আমাদের কাছে কখনোই মনে হয়নি যে আমি এখানে নেতা, অমুক কিছু তমুক কিছু। আমরা কখনোই এই সেন্টিমেন্টের মধ্যে ছিলাম না। স্টিল নাও আমি আমার হলে গেলে কখনো আমার কাছে নেতৃত্ব ব্যাপারটা ফিল হয় না। কিন্তু এই অভ্যুত্থান মানে যখনই আমাদের সবসময় ফিল হয়েছে আমরা আসি মনে হয় লোক নিয়ে আসার জন্য, মানে মেয়েদেরকে নিয়ে আসো, মেয়েদেরকে নিয়ে যাও। এরপর যখন 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে আরেকটা কথা এখানে বলাটা জরুরি, যে আমি বললাম না যেখানে এমনভাবে প্রসেসটা ক্রিয়েট করে রাখা হয় যে মেয়েরা এমনি এলিয়েনেটেড হয়ে পড়ে। এটা কারণ, এবং যুক্তিটা কি থাকে? যুক্তি থাকে হচ্ছে মেয়েরা আসলে পলিটিক্যালি শার্প না, মেয়েদের পলিটিক্যাল বোঝাপড়া খারাপ। তো মেয়েদের সাথে যদি কথা বলতে যাইতে হয়, মেয়েদের সাথে আলাপ করতে যাইতে হয়, তাহলে মেয়েরা হচ্ছে কোনো পলিটিক্যাল মানে আমাদের চিটাগাং ভাষায় যেটা বলে বাইতানি আলাপ বেশি করে। সমস্যা নেই, জীবন দিলে সমস্যা নেই, কিন্তু পলিটিক্যাল ওদেরকে আবার পলিটিক্যালি শিক্ষিত করে তুলতে হবে, এটা এক্সট্রা বার্ডেন। তো এর থেকে সহজ হচ্ছে যে একটু সাইড করে দেন। ডক্টর ফুয়াদ, আপনার কাছে এটা তো খুব বেশি আসলে ঝামেলা করে না। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, যেহেতু তারা যুদ্ধ করেছে, একই সঙ্গে ময়দানে ছিল, শুধু যুদ্ধ করেছে তাই নয়, অনেকে শহীদ হয়েছেন নারীদের মধ্যে। এখন উমা ফাতেমার কথা থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি হয়তো অনেক ধরনের সীমাবদ্ধতার কারণে অনেকেই স্পষ্টভাবে বলতে পারছেন না, বা আমরাও পারছি না। তারপর যেটা বেরিয়ে এলো যে নতুন যে কমিটি গঠিত হয়েছে সেখানেও পুরুষদের একটা আধিপত্য। আবার যদি আমি স্পেসিফিক্যালি বলি, যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেখানে যে ছাত্র প্রতিনিধিরা রয়েছেন, সেখানে তো আমরা একজন মেয়েকে আশা করতে পারতাম যারা যোদ্ধা হিসেবে সামনে সারিতে ছিল। কেন সেটি হয়নি? আপনার কাছ থেকে উত্তরটা নিব। আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, একটা ছোট্ট বিরতি পরে খুব শীঘ্রই ফিরছি। আবার আমন্ত্রণ। আলোচনা করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, যেখানে নারীরা এবং পুরুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, কিন্তু গণঅভ্যুত্থানের পরে নারীরা কেন আড়ালে চলে যাচ্ছেন বা আড়ালে ফেলে দেওয়া হচ্ছে, এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমা ফাতেমা, রয়েছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। যে প্রশ্নটা আপনার কাছে ছিল বিরতির আগে, যে কমিটিগুলো হচ্ছে ছাত্রদের বিভিন্ন জায়গায়, সেখানে নারী আধিক্য কম, কিংবা উপদেষ্টা পরিষদের কথা বললেও আমরা বলতে পারি যে সেখানে তিনজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, কিন্তু নারীদের মুখ আমরা দেখছি না। প্রথম বিষয়টা হচ্ছে যে একটা আন্দোলনে সক্রিয় থাকা, এটার মানে কিন্তু এটা না যে ওই ছাত্রীদের, ওই বোনগুলার আপনার রাজনীতির প্রতি আগ্রহ আছে, অথবা আগামী দিনে তিনি লম্বা সময় রাজনীতি করবেন এমন আগ্রহের জায়গা আছে অথবা তৈরি হয়েছে, এটা আমি বোধ করি না। বাংলাদেশে দেখবেন যে সাডেনলি দেখেন এই যে বিভিন্ন বিষয়াদি নিয়ে আন্দোলন হচ্ছে, প্রচুর মানুষ আন্দোলনের লড়াইতে অংশগ্রহণ করে। এর মানে কি এটা করে তারপরে সে একটা রাজনৈতিক দলে যায়, সে একটা রাজনৈতিক দল ফর্ম করে? ব্যাপারটা তা না। সে একটা লড়াই করে, সে একটা ক্যাম্পেইনে চলে যায়, এই পরে এটা যদি দাবি দেওয়াটা আদায় হয়ে যায়, সে আবার যার মতো করে চলে যায়। তো এখানে কিন্তু আপনার কেউ রাজনীতি করবার আকাঙ্ক্ষা নিয়ে সবাই আন্দোলনে আসছেন, ব্যাপারটা কিন্তু তা না। তারা সবাই একটা পার্টিকুলার ইস্যু নিয়ে রাস্তায় নেমেছেন, সেই ইস্যুটা ভায়োলেন্টলি বিভিন্ন জায়গাতে টার্ন করেছে। ওখানে তারা মাঠে ছিলেন, লড়াই করেছেন, তাদের সতীর্থদের পাশে তিনি ছিলেন, সহযোদ্ধাদের ছিলেন। আমার মনে আছে হাইকোর্টের সামনে একটা মেয়ে তার বন্ধুকে যে ধরে নিয়ে যাচ্ছে, সে পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়েছিল যে পুলিশের গাড়ি গেলে আমার গায়ের উপর দিয়ে যেতে হবে। তো হিস্টোরিক, আইকনিক একটা মানে আন্দোলনের লড়াইয়ের জায়গা। এখন আপনি তাকে খুঁজে পাচ্ছেন না, কারণ সে বোধ করছে না তার আগ্রহের জায়গাটা এর থেকে বেশি। তো এইটাকে আমি কোনো সমস্যা মনে করি না, কারণ অধিকাংশ মানুষেরই রাজনীতি করবার প্রতি আকাঙ্ক্ষা নাই, আগ্রহ নাই। যেটা দরকার সমাজের নাগরিকদের পলিটিক্যাল হয়ে ওঠা, রাজনীতিভাবে যাদের আছে তারা তো এখনো মাঠে আছে। উমামার মতো মানুষেরা, হ্যাঁ, তারা তো আগে থেকে রাজনীতি করবে, এটা বলেছি।
যারা রাজনীতিতে আপনি এখন দেখতে পাচ্ছেন তারা জুন জুলাইতে পলিটিক্যাল হয় নাই, তারা রাজনৈতিক কর্মী আকারে আরো আগে হাজির হয়েছে, তার একটা ইতিহাস আছে, তার একটা লড়াই আছে, এই লড়াইয়ের মধ্য দিয়ে তিনি হয়েছেন। 3 সপ্তাহে মেসি হয় না, 3 সপ্তাহে রাজনৈতিক কর্মী হয় না। তো যেটা হয়েছে যে এই আন্দোলন বিশাল জনগোষ্ঠীকে পলিটিক্যাল কনসাসনেস দিয়েছে, কিন্তু রাজনৈতিক কর্মী বানিয়েছে বলে সেটা আমি বোধ করি না। কিন্তু যেটা দরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, যারা কমিটি করছেন তাদেরকে এটা সিরিয়াসলি ভেবে দেখা দরকার যে আগ্রহী নারী কর্মীদেরকে তারা অ্যাকোমোডেট করছেন কিনা। এইটা হলো বড় চ্যালেঞ্জের জায়গা, যে হ্যাঁ এখানে রাজনৈতিকভাবে আগ্রহী নারী কর্মী আছেন যারা রাজনীতি করতে চান, তারা এই লড়াইটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান, কিন্তু স্পেস পাচ্ছেন কিনা সেইটা ভাবনার ব্যাপার। কিন্তু জোর করে আগ্রহ তৈরি করা অথবা ধরেন লড়াইয়ের পরে তিনি রাজনীতি করতে চান না, এর বাইরে কিন্তু অনেক কাজের জায়গা আছে। যেমন ধরেন আমি কোন একটা অ্যাম্বাসির মিটিং এ গিয়ে শুনলাম যে ইন্টারনেটের উপর একটা কর্মশালা হয়েছে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো নিয়ে। ওখানে বললো যে 60-এর উপরে ছেলে মেয়েরা আসছে ওয়ার্কশপে, অধিকাংশ মেয়েরা আসছে। এখন আপনি এটাকে কিভাবে ডিফাইন করবেন? এবং যারা সবাই আন্দোলনে অ্যাক্টিভ ছিল, তাহলে বোঝা যাচ্ছে যে তার একটা আগ্রহের জায়গা আছে যে আমি আসলে আমার লড়াইটার ক্ষেত্র কোনটা হবে। আচ্ছা, এখানে আমি একটু দেখবেন না, সবাই পলিটিক্যাল ফিল্ডে দেখবেন না। তো আমি বোধ করছি তারা পলিটিক্যাল হয়ে গেছেন, কিন্তু লড়াইয়ের ফিল্ড হিসেবে হয়তো বিভিন্ন ফিল্ড বেছে নিয়েছেন। কেউ বোধ করছেন যে আমি সোশ্যালি অনেক বেশি অ্যাক্টিভ হব, আমি পরিবেশ নিয়ে কাজ করব। এই জায়গাগুলোতে অনেকে ছড়িয়ে গেছে, হয়তো তাকে অন্য জায়গায় সেটআপ করতে হয় নিজেকে, সেইটা বোঝার ব্যাপার আছে। ওইটাই আমাদেরকে এখন বুঝতে হবে। মানে আমি যে জিনিসটা আমি বুঝতে পারছি ওনার পারসেপশনটা, কিন্তু আমার একটু ভিন্ন পারসেপশন আছে এটা নিয়ে। যেমন আমাকে একটা জায়গায় ইনভাইট করেছিল একটা অনলাইন ওয়েবিনারে, এরকম মিস ইনফরমেশন, তারপর ক্যাট কলিং, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। মেয়েদের কিন্তু এই বিষয়টা নিয়ে পার্টিকুলারলি অনেক আগ্রহ আছে। আমি এটা বলি, ফিমেল সোসাইটির স্পেসিফিক্যালি মিস ইনফরমেশন, সোশ্যাল মিডিয়ার মধ্যে যে একটা হেনস্থা, এটা নিয়ে স্পেসিফিক্যালি আগ্রহ আছে। কারণ আন্দোলনের সময় এবং আন্দোলনের পরে যেরকম গণহারে মেয়েদেরকে অনলাইন হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, স্পেসিফিক্যালি যাদের একটা ফুটেজ হলেও ছিল, সামান্য ফুটেজ হলেও ছিল, তাদেরকেও কিন্তু দেখা গেছে তাদের এলাকায় টার্গেট করে দেখা গেছে একটা হেনস্থার শিকার হতে হয়েছে। এটা খুবই কমন, খুবই কমন। এবং এই ঘটনাটা কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল যে ফেসবুকে যে এই গণহারে নগদে মেয়েদের এগেইনস্টে মিস ইনফরমেশন ছড়ানো, তাদেরকে হেনস্থা করা, আজে বাজে কথা বলে যাওয়া, এটার একটা বড় ইফেক্ট ছিল। এটা তো শাসক গোষ্ঠীর লোকেরা করেছে তখন, যারা সরকারে ছিল। এখন এই ঘটনাটা তো আওয়ামী লীগ একদম টার্গেট করে, মেয়েদেরকে টার্গেট করেই আপনার যখন 15 আগস্টের ঘটনা পর্যন্ত তো এক ধরনের তারা অকুপাইড ছিল। 15 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু তাদের দেখবেন যে প্রায় 1-1.5 মাস পর্যন্ত একটা তার টানা মেয়েদেরকে ধরে 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 একটা হ্যারাসমেন্টের মধ্যে যাওয়া, এইটা কিন্তু একটা বড় নেগেটিভ ইফেক্ট ছিল, একটা যেটা আমি বলি আর না বলি। এবং এই নেগেটিভ ইফেক্টটার কারণে যেটা দাঁড়িয়েছে মেয়েদের মধ্যে অ্যাজ এ হোল, এই ফেসবুক স্ফিয়ারে যে মানে আপনার হ্যারাসমেন্ট, সেটা নিয়ে মেয়েদের মধ্যে আগ্রহ বেড়েছে। এটা কিভাবে কমানো যায়, এটাই কিভাবে ডিল করা যায়, এই বিষয়গুলো নিয়ে আগ্রহ বেড়েছে। তাই আমি যখন হচ্ছে একটা পলিটিক্যাল জায়গা থেকে দেখো না, এটা তার একটা পলিটিক্যাল কনসাসনেসের জায়গা থেকেও সে এটাকে ফাইট করতে চায়। মানে আগে অনেক ইন্ডিভিজুয়াল লেভেলে নারী জায়গা থেকে দেখেছে, কিন্তু এই অভ্যুত্থানের পরে তার ভিতরে একটা পলিটিক্যাল কনসাসনেস ডেভেলপ করেছে এবং সেইটাকে ফাইট করতে চাচ্ছে। ব্যাপারটা কি এরকম ফাইট করতে যাচ্ছে? এখন সবাই তো যার যার জায়গা থেকে এটাকে হ্যান্ডেল করবে, এটা তো স্বাভাবিক। আমি একটু যোগ করি বেস্ট অফ ফাহাদ আপনার সঙ্গে। শুধু পলিটিক্যাল কনসাসনেস থাকলেই কি আবেগের জায়গাটা আসে? যেমন আমি বলতে পারি, বলা ঠিক নয়, আমার সঙ্গে তো রাজপথে নেমেছে আমার মেয়ে, ক্লাস 7-এ পড়া আমার মেয়ে। আমি যাচ্ছি, আমার সঙ্গে সে পাগল হয়েছে না, আমি যাব, আমি নামবো, সে কোনো পলিটিক্স করে না, ক্লাস 7-এ পড়া মেয়ে। এবং সে নেমে সরকারি দলের গুন্ডাদের হাতে আমরা নিগৃহীত হয়েছিলাম, হামলা করেছিল। সে কিন্তু তারপরও নামতে চেয়েছে। আমি অ্যাজ এ ফাদার আমি তাকে নেইনি পরবর্তীতে। তো যে কথাগুলো বলছিল যে পরিবার থেকে বাধা আছে, আমি তো পরিবারের একজন অভিভাবক, কিন্তু আমার মেয়ে কিন্তু নেমেছে। তার কিন্তু কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে সে পলিটিক্স বোঝেও না, সে শুধু অন্যায়ের প্রতিবাদ করতে গেছে। তাহলে এই জায়গাটা এটাই পলিটিক্যাল কনসাসনেস। এটাকে আপনি বলছেন পলিটিক্যাল না, এটাই আসলে পলিটিক্যাল, পারিবারিক। এই যে ক্লাস 7-এর একটা মেয়ে অথবা 6-এর একটা মেয়ে, সে বোধ করছে আমার মিছিলে যেতে হবে, আমার লড়াই করতে হবে, এই বোধটাই হচ্ছে পলিটিক্যাল কনসাসনেস। মানে আপনি ওই জায়গা থেকে বলছেন এটা দল করার বিষয় না, যে রাষ্ট্র একটা গোষ্ঠীর উপরে অন্যায্য আচরণ করছে, এটা মেনে নেওয়া যায় না।
আমার সতীর্থদের গায়ে হাত তুলছে, এটা মেনে নেওয়া যায় না। এই যে মেনে নেওয়া যায় না, এটার যে আমার একটা লড়াই করতে হবে, আমাকে প্রতিবাদ করতে হবে রাস্তায় গিয়ে, এটাই পলিটিক্যাল হওয়া। পলিটিক্যাল হওয়া মানে মিছিল মিটিং করা, রাজনৈতিক দল করা, ব্যাপারটা তা না। এই জন্য হচ্ছে আমি বোধ করছি যে এই গণ অভ্যুত্থান সবাইকে পলিটিক্যাল করলেও কাজের স্পেয়ারটা একরকম হবে না। সবাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে এই লড়াইটা তার মতো করে করবে। এটা ওদের জেনারেশন, ওরা আরো ভালো বলতে পারবে যে কেন মেয়েদের অ্যাক্টিভলি স্টুডেন্ট পলিটিক্স করা অথবা দল করবার ব্যাপারে ঘাটতি কোথায়, অথবা মানে আগ্রহটা কমে যাচ্ছে কেন, সেটা এক্স্যাক্টলি ওদের জেনারেশন বলতে পারবে। হ্যাঁ উমা ফাতেমা, আমার আরেকটি প্রশ্ন, যে আপনি ওই প্রোগ্রামে বলছিলেন যে নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথা এখন বললেন যে হয়রানির শিকার হয়েছে এবং অনবরত হতে হয়েছে বিশেষ একটি গোষ্ঠীর মাধ্যমে, এটি আপনারা সরকারকে জানিয়েছিলেন, সরকার তেমন বড় আকারে নেয়নি, বড় বিষয় হিসেবে মনে করেনি। আমার ওই পয়েন্টটাতে আসলে আমি আসতাম, যেটা ফুয়াদ সাহেব বলছিলেন যে এখানে মেয়েরা যার যার জায়গার মতো একটা স্পেস সবাই খুঁজে বের করেন কাজ করার। এখন যখন দেখা যাচ্ছে যে এরকম একটা অভ্যুত্থান পরবর্তী সময় এরকম একটা হস্টাইল পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং ওভারঅল আপনি রাস্তাঘাটে যাবেন, আপনার ক্যাটকলিং এর পরিমাণ বেড়েছে, একটা সোশ্যাল মিডিয়ায় গিয়ে মেয়েদের এমনি চলা উচিত, ওভাবে চলা উচিত, এভাবে হাঁটা উচিত, মেয়েরা এগুলো একদমই পছন্দ করে না। আমি একদম ফুল নিকাব করে চলবো, কিন্তু আমি কি জামা পরবো এটা আমাকে একটা ছেলে এসে বলে দিবে এটা মেয়েরা পছন্দ করে না। এটা আমার সাথে আমার রুমমেট আছে, সে একদমই নিকাবি, কিন্তু আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি সে ওই জিনিসটা সাপোর্ট করে না যে একটা ছেলে এসে কখন একটা মেয়েকে বলবে যে তুমি বোরখা পরে হাঁটো। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত যে আমি নিকাব করে চলবো অথবা আমি একটা জিন্স টি শার্ট পরে চলবো। এটা মেয়েদের মধ্যে অ্যাজ এ হোল এই কনসাসনেসটা আছে, অন্তত ইউনিভার্সিটি পুরো মেয়েদের মধ্যে আছে। কিন্তু যখন এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম বড় হারে আপনার ইয়েটা বাড়ে, দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যান বা আপনি রাস্তার মধ্যে যান, একটা নিরাপত্তাহীনতা উভয় জায়গাতেই মেয়েদের জন্য একটা অনিরাপদ একটা পরিবেশ তৈরি হয়েছে। তখন ধরেন আমি একটা পলিটিক্যাল পার্টি করি, আমি একটা পলিটিক্যাল পার্টি করি এবং আমাকে তীব্র একটা অনলাইন হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে। আমি বিএনপি করি বা হোয়াট এভার করি, এটার পরবর্তী সময়ে আমার সংগঠন আমার জন্য কি স্টেপ নিচ্ছে, সে এটাকে কতটুকু গুরুত্বপূর্ণ করে দেখছে, সে কি আমার পক্ষে দাঁড়িয়ে একটা স্ট্যাটাস দিচ্ছে, যেটা কিছুটা বামপন্থী সংগঠনগুলোর মধ্যে হয়। যখন দেখা যাচ্ছে যে মেয়েদেরকে তীব্র একটা অনলাইন হ্যারাসমেন্টের শিকার হতে হয়, তখন বামপন্থী সংগঠনের চেষ্টা করে যে এই মেয়েটাকে সেভ করে নিয়ে আসার বা তাকে একটা মেন্টাল সাপোর্ট দিয়ে হচ্ছে পাশে দাঁড়ানোর। কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে যখনই একটা মেয়েকে একটা তীব্র হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, সে একটা পলিটিক্যাল স্পেসের মধ্যে আছে, মানে তার সহকর্মীরা তার পাশে কতটুকু দাঁড়াচ্ছে, কতটুকু হচ্ছে তার ব্যাপারে হচ্ছে স্ট্যাটাস দিচ্ছে, তার মানে তার সাথে দাঁড়ানোর চেষ্টা করছে, এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। এখন গভর্নমেন্ট যখন ফর্ম হয়েছে ওখানে তো ছেলে মেয়ে সবাই আন্দোলন করেছে, এখানে তো আলাদা কোনো সত্তা নেই। কিন্তু আপনি যখন গভর্নমেন্টকে গিয়ে এখানে ইনফর্ম করা হচ্ছে যাচ্ছে এখানে তো এই ধরনের একটা অনলাইন হ্যারাসমেন্ট চলছে, এটা তো পরিকল্পিতভাবে মব, এটা মেয়েদের এগেনস্টে একটা অনলাইন মব চালানো হচ্ছে, কারণ ওর এগেনস্টে রাস্তায় মব চালানোর কোনো আলাদা দরকার হয় না। যদি একটা বাবা মা দেখে যে তার মেয়ে তো এভাবে পোর্ট্রেট হচ্ছে, তার জীবনে আর রাস্তায় নামতে দিবে না, তাকে জীবনে ঘরের বাইরে এইভাবে বের হইতে দিবে না, এটা হচ্ছে খুবই বেসিক ব্যাপার। তো এই মবগুলো ঠেকানোর জন্য সরকারের কাছে যখন বলা হচ্ছে বিভিন্ন, শুধুমাত্র যে আমরা বলেছি এটা না, অনেক আমি মনে করি যে অনেক সামাজিক সংগঠনগুলো কিন্তু সরকারের কাছে অনুরোধ করেছিল যাতে ওরা স্পেসিফিক্যালি এই অনলাইন বুলিংগুলো নিয়ে তারা কাজ করে। কিন্তু সরকার এই বিষয়টাকে আমি জানি না কতটুকু গুরুত্বপূর্ণভাবে দেখেছে বা তারা কি ফেসবুকের কাছে রিচ করার চেষ্টা করেছে কিনা এই হ্যারাসমেন্টগুলো নিয়ে। অন্তত আমি সরকারি জায়গা থেকে ওরকম রেসপন্স পাইনি। শুধুমাত্র যদি এটাও হইতো যে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে, উপদেষ্টার পক্ষ থেকে যদি এটাও বলা হইতো যে অনলাইন লেভেলে যে হ্যারাসমেন্টগুলো হচ্ছে শুধুমাত্র নারী পুরুষ নির্বিশেষে সেই হ্যারাসমেন্টগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, এতটুকু বললেও অনেক পরিবার কিন্তু আশ্বস্ত হতো, অনেক মেয়েরা আশ্বস্ত হইতো। কিন্তু এটাকে যে কমপ্লিটলি একটা অ্যাবান্ডান্ট মানে একটা টপিক হিসেবে রেখে দেওয়া হলো, এটার ফলে কি দাঁড়ায়, এটার ফলেই আসলে মেয়েদের মধ্যে একটা আলাদা ইনসিকিউরিটি তৈরি হয়। আচ্ছা আমি এটা তো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না, আমি তো হ্যারাস হওয়াটা কোনো একটা বিশেষ সমস্যাই না। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কি মনে হয় যে মানে আমরা প্রায় শেষ পর্যায়ে আপনার কাছ থেকে যদি জানতে চেষ্টা করি, যেমন বলা হচ্ছে রাষ্ট্র সংস্কারের কাজে নারীদের সমান সুযোগ থাকছে না বা নেই, আমরা যদি 5 আগস্টের পরের অপশনে আমরা আলোচনা করি, বিষয়টা কি একটু চোখে লাগার মতো না? আমি বোধ করছি যে হয়তো আপনি দেখেন এটা একটা চলমান প্রসেস।
সাডেনলি আপনি একটা ইউটোপিয়া তৈরি করতে পারবেন যে ওখানে আমার যাওয়া উচিত, কিন্তু সেটা ইমিডিয়েটলি যাওয়া সম্ভব কিনা। একটা সমাজকে তার নিজস্ব গতিতে পরিবর্তন করবার জন্য লড়াইটা করতে হবে। কোনো কিছু যদি আপনি চাপিয়ে দেবার চেষ্টা করেন, যেমন ধরেন 2 মহিলা প্রধানমন্ত্রী ছিল, 30 বছর দেশ শাসন করেছে, তার উত্তরটা আপনি দিয়ে দিয়েছেন। তারা নারীদের প্রতিনিধিত্ব করেছে নাকি বুর্জোয়া কোনো রাজনৈতিক শক্তি? তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে তো এটা কি হলো, 2টা পোস্টে কিন্তু ইম্পোজড পোস্ট। 2টা দল কিন্তু তাদের দলের ভিতরে নির্বাচন করে 2জন নারীকে সভানেত্রী করেন নাই, এটা ইনহেরিটেন্স আকারে এসছে। এখন যদি সমাজের ভিতরে আপনি নারী আকারে কোনো কিছু ইম্পোজ করে দেন, সমাজ কিন্তু রিভোল্ট করবে, সমাজ মেনে নেবে না, কারণ সমাজ প্রস্তুত না এটার জন্য। এই জন্য যেটা দরকার, তর্কটা দরকার, আলাপটা দরকার। আমি খুব সিরিয়াসলি বুঝতে চাই ওদের জেনারেশনের কাছ থেকে, এই যে হাজার হাজার মেয়েরা মিছিলে ছিল, ওদের মধ্যে একটা সার্ভে হওয়া দরকার। তোমার গণ অভ্যুত্থানের অভিজ্ঞতাটা কি, তোমার গল্পটা কি, এরপরের লড়াইটা, এরপরের স্টেজের লড়াইটাকে তুমি কিভাবে দেখো? তুমি কি এটা তোমার পরিবারের মধ্য থেকে লড়াইটা করবা? তুমি কি এটা সমাজ আকারে করবা? তুমি কি তোমার জবে এই লড়াইটা করবা? তুমি কি ক্যাম্পেইনের মধ্যে লড়াইটা করবা? তুমি কি পলিটিক্সে লড়াইটা করবা? মানে সে তার লড়াইটাকে এরপরের স্টেজে কোথায় নিতে চায়, এইটা কিন্তু আমাদের একটা বোঝার ব্যাপার আছে। আগ্রহ তৈরি করা, ও যেটা বলেছে যে পলিটিক্যাল আড্ডার মধ্য দিয়ে রাজনীতির প্রতি একটা আগ্রহ তৈরি করতে হবে, এটা জরুরি। কিন্তু সবার আগ্রহের জায়গাটা যে এক হবে না, সেটাও কিন্তু আমাকে মেনে নিতে হবে। অতএব ওটাকে আমি লড়াই আকারে স্বীকৃতি দিতে চাই। যেই মেয়েটা দেখলাম, আমি অনলাইনে দেখলাম যে গণ অভ্যুত্থানে অ্যাক্টিভ ছিল, এরকম মেয়েরা বলছে তারা পরিবেশ নিয়ে কাজ করবে। কাউকে দেখলাম পার্বত্য চট্টগ্রাম নিয়ে কাজ করবে, কাউকে দেখলাম আপনার কোস্টাল এরিয়াতে প্লাস্টিক দূষণ, এটা নিয়ে সে কাজ করতে চায়। ফাইন, আমি তো এগুলোকে কিন্তু আমি লড়াই আকারে দেখি। আমি বুঝতে না যে সবাইকে রাজনৈতিক দলের কমিটিতে যেতে হবে শুধুমাত্র লড়াইটাতে থাকার জন্য। কিন্তু ওই স্পেসটাও দরকার, তার ভয়েস রেজ করতে গেলে ওই পদগুলো দরকার আছে। অফকোর্স দরকার, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই যে পার্থক্যটা বুঝতে হবে যে শুধু আমি একটু যোগ করি, আজকে উমাবার কথায় ধরুন, তার ভোকাল অনেক স্ট্রং ভয়েস, এবং তিনি মুখপাত্রের দায়িত্বে আছেন, এই জন্য কিন্তু হুট করে তার কথা মনে আছে। আমি কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা কমিটিতে আছে, হয়তো আরো 2-1 থাকতে পারে মেয়ে, তাদের নামও আমি জানি না, বাস্তবতা যদি স্বীকার করতে সমস্যা নেই, আমি কিন্তু তাদের খুঁজে বের করিনি। উমামা হয়তো তার ভাগ্যের কারণে হোক বা তার কাজের কারণে হোক, যেভাবে হোক লাইমলাইটে আসছে, পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, তার মানে মেয়েরা কিন্তু আড়ালেই থাকছে, আড়ালে কিন্তু থাকছে। আমি যদি সরকারের কথা বলি, 3 জন উপদেষ্টা আছেন সরকারে। আমি যদি নির্বাচন কমিশন, যদি নবগঠিত নির্বাচন কমিশন, সেখানে একজন নারী আছেন। মানে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে আবার সেই কোটাতেই কিন্তু আমরা আছি। আমরা দেখছি না যে আসলে যোগ্যতার ভিত্তিতে নারীদেরকে স্থান দেওয়া যায় কিনা। বিষয়টা কি এরকম রয়ে যাচ্ছে না? আপাতত এরকম বাস্তবতা তাই। যেমন এটা আপনি এই এক্সাম্পলগুলো দিলে সংরক্ষিত মহিলা আসনেও যেতে হবে। আমাদের 50 জন সংরক্ষিত মহিলা আসন আছে। প্রশ্ন হচ্ছে যে একটা সমাজের ইভলভ হওয়ার একটা হিস্ট্রি আছে, আপনাকে এই সময়টা সমাজকে দিতে হবে। সাডেনলি দেখবেন যে বাংলাদেশে একটা নারীবাদীদের একটা দাবি আছে যে সম্পত্তিতে ছেলেমেয়ের সমান সমান অধিকার দিতে হবে, এরকম 13 দফার মধ্যে একটা দাবি আছে। যেই বাংলাদেশের সমাজ আমাদের শরিয়াতে মেয়েদেরকে যে 1/3 সম্পত্তির অধিকার দিয়েছে, সেই 1/3 যেই সমাজের বাবা ভাইয়েরা দেয় না তার মেয়ে এবং বোনকে, সেই সমাজে যদি আপনি 50% ক্লেম করেন, আপনি তো ঘরে ঘরে খুনাখুনির পথ বের করে দেবেন। মানে আপনার দাবিটা যৌক্তিক অযৌক্তিক তো মানে বাস্তবতাকে তো আপনি ইগনোর করছেন। এই সমাজ আপনাকে তো পরিবর্তন করতে হবে, কিন্তু সেটা 24 দিনে হবে না, 24 ঘন্টায় হবে না। তো এই জন্য হচ্ছে যে আপনার স্টেক হোল্ডারদের সাথে এঙ্গেজ করে সমাজকে বদলানোর তর্কটা জারি রাখতে হবে, আলাপটা জারি রাখতে হবে। এই জন্য আমি বোধ করছি যে এই মেয়েদেরকে নিয়ে সিরিয়াস কনভারসেশন হওয়া দরকার। আপনার এখানে ভালো হইতো এই আন্দোলনের 30টা মেয়ে যদি এখানে আজকে রুমেতে স্টুডিওতে থাকতো, যে সে অগাস্টের 5 তারিখের পর থেকে কি করছে, তার লড়াইটাকে সে সামনে কিভাবে দেখে। আমি তো তর্কটা দেখছি না। এইটা আমি অথবা উমামা সিম্পলি বসে এটা আসলে বোঝার চেষ্টা করলে সাফিসিয়েন্টলি বুঝতে পারবো না। আমার দরকার ওই মেয়েদেরকে রিচ আউট করতে হবে, ওর জীবনের লড়াইটা কিভাবে দেখে, ওর লড়াইটাকে আপনাকে তো অ্যাপ্রিসিয়েট করতে হবে। ধরেন কেউ ডিসাইড করতে পারে যে আমি জীবনে পলিটিক্স করব না, এটাও তার একটা পলিটিক্যাল ডিসিশন, কিন্তু অবশ্যই যে আমি রাজনীতি করব না, এটা কিন্তু একটা অরাজনৈতিক সিদ্ধান্ত না, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত যে আমার জীবনের লড়াইটা আমি টিএসসি দিয়ে করব না, আমার জীবনের লড়াইটা আমি অন্যভাবে করব। তো আমার সমাজের মায়েরা কিন্তু নিজস্ব লড়াইটা করেন, তার মতো করে লড়াই করেন। আমার যে বোনটা রাজনীতি করেন না, তিনিও তার মতো করে একটা লড়াই করেন। তো এই প্রত্যেকটা লড়াইকে অরাজনৈতিক আকারে দেখবার দরকার নাই, এগুলো রাজনৈতিক লড়াই।
প্রশ্ন হচ্ছে যেখানে যেখানে রিপ্রেজেন্টেশন কম আছে বলে আমরা বোধ করছি, সেখানে রিপ্রেজেন্টেশনটাকে গ্র্যাজুয়ালি কিভাবে বাড়ানো যাবে, ইম্পোজ করার পক্ষে না, সমাজকে মেনে নিয়ে এইটা করতে হবে। ইম্পোজ করলে যেটা হবে, আপনি এই লড়াইটাকে অর্গানিকলি ডেভেলপ করতে দিবেন না, এটা থেমে যাবে এক সময় ইম্পোজ করলে। এই বাস্তবতাগুলো দুনিয়ার এক্সাম্পলে আমরা দেখেছি, এটা ওয়ার্ক করে না। আমি একটু ফাতেমা এইটার সঙ্গে রিলেট করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া, যিনি শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের রাজনীতি মানে নারী জাগরণের পথিকৃৎ নিঃসন্দেহে, তার মুখে কালি মেখে দেওয়া হলো, যদিও পরবর্তীতে যে মেরেছে সে ক্ষমা চেয়েছে, কিন্তু এটা কি কোনো বিক্ষিপ্ত ঘটনা হিসেবে দেখছেন, নাকি এটা একটা এক ধরনের আমরা সিমটম বলতে পারি আবার নারীকে অবরুদ্ধ করার, বা আমরা ধর্মের দোহাই দিয়ে হোক যেভাবে হোক এটা তার একটা লক্ষণ হতে পারে? না মানে যিনি হচ্ছে কালি দিয়েছিলেন উনি কিন্তু আরো অনেকগুলো ছবিতেও কিন্তু সেম কাজ করেছেন, এবং ঢাকা শহরে কিন্তু এখন রাতের অন্ধকারে গ্রাফিতি মুছে দেওয়ার একটা কালচার শুরু হয়েছে। রাত হলেই এখানে দেখা যায়, এটা কি বলবো, কি ধরনের লিগ এটা আমি জানি না ঠিক, কিন্তু রাতের অন্ধকারে দেখা যায় বিভিন্ন ধরনের গ্রাফিকগুলো মুছে দেওয়ার একটা কালচার শুরু হয়েছে। এখন স্পেসিফিক্যালি ওখানে বেগম রোকেয়ার ছবিটাকে কোট করেই বারবার স্ট্যাটাস দেওয়া হচ্ছে। বেগম রোকেয়া নিয়ে নারী যে মুখাবয়ব সেটিতেও কিন্তু হিজাব পরিয়ে দেওয়া হয়েছিল। ওইটা তো মানে ওই ঘটনাটা তো আমার যতটুকু মনে আছে যে র্যান্ডমলি একজন এসে জাস্ট হিজাব পরিয়ে দিয়ে আবার চলে যায়, এটা তো বোঝাই যাচ্ছে যে খুবই পরিকল্পিত কিছু নাকি। তার মানে যখন বারবার এই জিনিসগুলোকে টার্গেট করা হচ্ছে কেন, বারবার হচ্ছে যে এই রাজু ভাস্কর্যে এসে একটা মেয়ের মানে নারী ভাস্কর্যের উপরে হিজাব পরিয়ে দিয়ে চলে যাবে, এটা তো খুবই অ্যাবসার্ড একটা ব্যাপার। মানে একটা মানুষ এক্সট্রিমলি অ্যাবসার্ট না হলে কিন্তু এই কাজটা করার কথা না। সে এতটা এফোর্ট কেন দিবে ওরে হিজাব পরিয়ে দেওয়ার জন্য? যাই হোক, আমার কাছে খুব ফানি মনে হচ্ছে, কিন্তু আমি এটাকে খুব ফার্স্ট স্ট্রেস করতে চাই না। ওভারঅল বাংলাদেশের যদি নিরাপত্তাহীনতার কোশ্চেনগুলো দেখেন, এটা অনেক মানে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়ে আছে, কিন্তু এবং বাংলাদেশে কিন্তু বর্তমানে নারী নিরাপত্তার স্পেসিফিক যদি পরিস্থিতি দেখেন, এটা তেমন একটা ভালো না। কোনো ফ্যামিলি কিন্তু চায় না যে সন্ধ্যার পরে তার মেয়ের বাইরে থাকুক, এই মুহূর্তে যে ধরনের একটা বাংলাদেশের পরিস্থিতি। তো এইটাকে বরং কিভাবে আমরা মেয়েদের নিরাপত্তা বলয়গুলো বাড়াতে পারি, কিভাবে মেয়েদেরকে আরো বেশি সামনে আনতে পারি, তার জায়গা থেকে যাতে সে হচ্ছে ভয়েস রেজ করে, সে যাতে আরো স্কিলফুল হয়, এবং আর মানে এই যে এবং মেয়েদের একটা কমিউনিটি আকারে সে সামনে আসে, মানে নট এজ এ পার্সন, কমিউনিটি আকারে যাতে মেয়েরা হচ্ছে সামনে চলে আসতে পারে আজকে থেকে 10 বছর পরে, এটা হচ্ছে আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত। সেটা সেই জায়গায় বেগম রোকেয়ার মুখে কালি মেখে দেয়া অথবা হিজাব পরে দেয়া, এগুলো আসলে কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা বলে আমি মনে করি না, বরং এখানে পরিকল্পনাটা থাকা জরুরি। যে এখানে তো সরকারের পক্ষ থেকে নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এবং আমি জানতে চাই যাচ্ছে তাহলে এখানে নিশ্চয়ই নারীদের ব্যাপারে তারা কোনো না কোনো পরিকল্পনা এখান থেকে আনবেন, এবং তার মানে তো নিশ্চয়ই নারীদের এখানে একটা স্পেস দেওয়ার একটা পরিকল্পনা সরকারের পক্ষ থেকে আছে, এবং তার মানে তারা এটা যে তার ইয়েতে নাই, চিন্তার মধ্যে নাই, ব্যাপারটা তো এরকম না। তো গভর্নমেন্টও গুরুত্ব দিতে যাচ্ছে, এবং সেটার উপরে ভিত্তি আমি আশা করি যে হয়তো সামনে তারা অ্যাজ এ হোল নারী কমিউনিটিকে সামনে নিয়ে আসার ব্যাপারে তাদের একটা পরিকল্পনা থাকবে, এবং এখানে আমাদের এমফাসিস করা উচিত। বেস্ট ফাদ, আপনার কোনো মন্তব্য শেষ পর্যায়ে আমরা শেষ করব? আমার মনে হয় যে মানে সমাজকে বোঝাটা জরুরি আর কি। সমাজকে ইন আইসোলেশন বোঝার চেষ্টা করলে, কোনো পরিবর্তন চাপিয়ে দেবার অ্যাটেম্প করলে এটা সাকসেসফুল হবে না। লড়াইটা একটা লম্বা লড়াই, একটা সমাজের বিকাশ হবার যে সময় শত শত বছর লেগে যায় এই বিকাশ, তো সেই বিকাশের লড়াইটাকে অর্গানিকলি লড়াই করতে দিতে হবে। জরুরি হচ্ছে তর্কটা জারি রাখা, আলাপটা জারি রাখা, এবং যাদের জন্য আলোচনা তাদেরকে নিয়ে আলোচনাটা করা দরকার। অনেক সময় আপনি দেখবেন যে নারী দিবসের আলোচনাতে মঞ্চে সবাই পুরুষরা মিলে আলোচনা করছেন নারীদের কল্যাণ কিভাবে হবে, নারীদের জন্য কি করা যায়। তবে আমি কিন্তু চেয়েছিলাম দুজন নারী রাখতে। উমা ফাতেমা বলল ভাই একজন পুরুষ রাখলে ভালো হয়, নারীদের কথা পুরুষরাই বলুক, এটাও তো যৌক্তিক। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে আমার মনে হয় যে একটা লিসেনিং এক্সারসাইজ দরকার, একটা ক্রাউডের মধ্যে থাকা দরকার, এবং সার্ভে হওয়া দরকার, পোল হওয়া দরকার, তাদের জায়গাগুলো, তাদের স্বপ্নের জায়গা, আকাঙ্ক্ষা, তাদের যে মানে লড়াইয়ের মধ্য থেকে বেড়ে ওঠার যে চ্যালেঞ্জ, এগুলো শোনা দরকার। শুনলে পরে সমাধানের আলোচনাটা করা যাবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ধন্যবাদ উমা ফাতেমা। দর্শক, শেষ করছি। নিশ্চয়ই, অবশ্যই, এবং আমরা বিশ্বাস করি নারীরা তাদের পূর্ণ নিরাপত্তা নিয়ে যখন রাজপথে থাকবে, কর্মক্ষেত্রে থাকবে, অবশ্যই দেশ আরও অনেক এগিয়ে যাবে। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।